হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষ্ণেন্দুস বায়োলজি। আজকের লেকচারে আমরা ক্লাস 12-এর যে গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কে জানব তা হলো কিভাবে কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তাছাড়া আমরা জানব RH ফ্যাক্টর কী, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী। এছাড়াও আমরা যে ইম্পর্ট্যান্ট জিনিসটি জানব তা হলো কেন বিবাহের পূর্বে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় তা সম্পর্কে আমরা জানব। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক এবং কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। প্রথমত আমাদেরকে জানতে হবে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বা এবিও তন্ত্র কি। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কি করেছিলেন? 1900 খ্রিস্টাব্দে মানুষের 4 প্রকার ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। এবি এবং ও, এই 4 প্রকার ব্লাড গ্রুপকে একত্রে বলা হয় এবিও তন্ত্র বা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে এই ব্লাড গ্রুপগুলো আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী এবং একই সঙ্গে তিনি চিকিৎসকও ছিলেন। এই 1900 সালের পূর্বে চিকিৎসা বিজ্ঞান কিন্তু ততটা উন্নত ছিল না। তখন কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে অন্য কোনো ব্যক্তি থেকে তার দেহে রক্তকে কি করা হতো? স্থানান্তর করা হতো। তখন দেখা যেত হঠাৎ ব্যক্তিটির রক্ত জমাট বেঁধে গেছে, অর্থাৎ দলা পাকিয়ে গেছে বা অ্যাগ্লুটিনেশন ঘটেছে। AGGLU অ্যাগ্লুটিনেশন ঘটেছে, অর্থাৎ ব্যক্তিটির রক্ত জমাট বেঁধে গেছে। এর কারণ নির্ণয় করতে গিয়ে বা এই সমস্যা সমাধান করতে গিয়ে চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার কি করলেন? 1900 খ্রিস্টাব্দে 4 প্রকার ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, এবি এবং ও। এই যে ব্লাড গ্রুপ তিনি আবিষ্কার করেছিলেন মানুষের রক্তের RBC, আমরা জানি লোহিত রক্তকণিকা RBC। এই RBCর প্রাচীরে অবস্থিত এক প্রকার প্রোটিন যাকে নাম দেওয়া হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের উপর নির্ভর করে তিনি এই ব্লাড গ্রুপগুলিকে আবিষ্কার করেছিলেন। এই অ্যান্টিজেন জিনিসটি কি প্রথমত আমাদেরকে জানতে হবে। এই অ্যান্টিজেন হলো এমন একটি উপাদান, বহিরাগত উপাদান, যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে, তাকে আমরা বলবো অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন জিনিসটা কি হলো? যে সমস্ত বহিরাগত পদার্থ বা ফরেন ম্যাটেরিয়াল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে দিয়ে আমাদের রোগ জীবাণু সৃষ্টি করে, তাকে কি বলা হয়? অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে আরও একটা নাম দেওয়া হয়, বলা হয় কি? অ্যাগ্লুটিনোজেন বলা হয়। তাহলে অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন হলো এমন বস্তু যারা বহিরাগত বস্তু শরীরের মধ্যে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে। এবারে দেখো, ওই অ্যান্টিজেন মানে বহিরাগত পদার্থগুলি কেমন কী হতে পারে? ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলি হতে পারে অ্যান্টিজেন। ওই সমস্ত বহিরাগত পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে এই পদার্থকে ধ্বংস করার জন্য, অর্থাৎ অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক প্রকার প্রোটিনের আবির্ভাব হয়। ওই প্রোটিনকে বলা হয় অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন। তাহলে অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরের মধ্যে এক প্রকার প্রোটিনের আবির্ভাব হয়, তাকে বলা হয় কি? অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন। দেখো, এখানে আমাদের একটা টার্ম জানতে হবে, অনাক্রম্যতন্ত্র বা ইমিউনি সিস্টেম। জিনিসটি কি? দেখো, আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য এক প্রকার তন্ত্র রয়েছে যাকে বলা হচ্ছে কি? অনাক্রম্যতন্ত্র। এই অনাক্রম্যতন্ত্রের মধ্যে এই দুটো জিনিস অন্তর্গত, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। দেখো, এই অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত এই অ্যান্টিবডির বিশেষ একটি ধর্ম বা বিশেষ একটি বৈশিষ্ট্য বর্তমান, যেই বৈশিষ্ট্য বা যেই ধর্মটাকে বলা হয় সেলফ
অ্যান্ড নন সেলফ রিকগনিশন, সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন, সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন। এটাকে কি বলা হয়েছে? সেলফ কথাটার অর্থ কি হচ্ছে কি নিজস্ব, এবং নন সেলফ কথাটার অর্থ হচ্ছে কি বহিরাগত কোনো বস্তুর রিকগনিশন বা শনাক্তকরণ। দেখো এই অ্যান্টিবডি অর্থাৎ আমাদের অনাক্রমতন্ত্রের অন্তর্গত এই অ্যান্টিবডির বিশেষ একটি ধর্ম রয়েছে, যা কি সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন। অর্থাৎ সে কি করতে পারে? নিজের শরীরের মধ্যে কোনো বস্তুকে শনাক্তকরণ করতে পারে এবং বহিরাগত কোনো বস্তুকেও সে কী করতে পারে? শনাক্তকরণ করতে পারে। এই অ্যান্টিজেন কি করে? বাইরে থেকে যদি কোনো বস্তু আসে অর্থাৎ নন সেলফ রিকগনিশন করে, অর্থাৎ বহিরাগত বস্তু বলে সেটাকে চিহ্নিত করে এবং তাকে ধ্বংস করে। কিন্তু সেলফ রিকগনিশন মানে শরীরের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাকে কিন্তু অ্যান্টিজেন কিছু বলবে না, কেননা তার যে ধর্মটা রয়েছে সেলফ রিকগনিশন, অর্থাৎ নিজের শরীরের কোনো বস্তুকে বা উপাদানকে সে কিন্তু নিজের শরীরের বলে চিহ্নিত করতে পারবে এবং বহিরাগত কোনো বস্তু যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাকে কি করবে? ধ্বংস করবে। এটা হচ্ছে কি অ্যান্টিবডির ধর্ম বা প্রপার্টিজ। এবারে দেখো আমরা জানবো কার্ল ল্যান্ডস্টেইনার কিভাবে এবিও এই ব্লাড গ্রুপগুলি আবিষ্কার করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখা গেল এক প্রকার ব্যক্তি দেখা গেল তার আরবিসি, এইটা হলো কি আরবিসি নামক লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার কোষপর্দায় এক প্রকার অ্যান্টিজেন পাওয়া গেল, যাকে বলা হয়েছে কি এ অ্যান্টিজেন। যে সমস্ত ব্যক্তির রক্তে এ অ্যান্টিজেন পাওয়া গেছে সেই সমস্ত ব্যক্তিকে এ ব্লাড গ্রুপ বলে চিহ্নিত করেছেন। এ রক্ত শ্রেণী বা এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি বলে তিনি চিহ্নিত করেছেন। এটি গেল 1 নম্বর। তাহলে এই এ ব্লাড, আচ্ছা আমরা জানি কি রক্তের দুটি উপাদান, একটা রক্তরস বা প্লাজমা আর একটা হচ্ছে কি রক্তকণিকা। রক্তকণিকা কি কি? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুযকৃকা। আমরা এখানে লোহিত রক্তকণিকা নিয়ে কাজ করছি। তাহলে দেখো রক্তকণিকা ছাড়াও রক্তের আর একটা উপাদান আছে যেটাকে বলা হচ্ছে কি রক্তরস বা প্লাজমা। আমি এইটা দেখাচ্ছি যেটা ডট ডট দিয়ে। তাহলে এই রক্তরস বা প্লাজমায় এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিদের বিশেষ একটি উপাদান থাকে যাকে বলা হয় কি বি অ্যান্টিবডি। কি বলা হয়? বি অ্যান্টিবডি। তাহলে এ ব্লাড গ্রুপ কেন বলা হলো? এর আরবিসির প্রাচীরে এ অ্যান্টিজেন আছে, সেই জন্য ওই ব্যক্তিটাকে বলা হলো এ ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি। তার রক্তরস অর্থাৎ এই রক্তরসে কি রয়েছে? অ্যান্টিবডিটা কি রয়েছে? বি অ্যান্টিবডি। একই রকমভাবে আরও এক রকমের ব্যক্তি তিনি দেখলেন কি তার আরবিসির প্রাচীরে রয়েছে বি অ্যান্টিজেন। কি অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন বর্তমান। তাহলে যে সমস্ত ব্যক্তির আরবিসির প্রাচীরে অর্থাৎ লোহিত রক্তকণিকার প্রাচীরে বি অ্যান্টিজেন বর্তমান তাদেরকে বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি বলে তিনি চিহ্নিত করলেন। বি রক্ত শ্রেণীযুক্ত ব্যক্তি হিসাবে তিনি কী করলেন? শনাক্তকরণ করলেন। এবং এর রক্তরস বা প্লাজমাতে যে অ্যান্টিবডিটি থাকে তা হলো এ অ্যান্টিবডি বর্তমান। তাহলে এটা বি ব্লাড গ্রুপ বলা হলো। আরও এক শ্রেণীর মানুষ দেখা গেল তাদের আরবিসির প্রাচীরে এ অ্যান্টিজেন ও বি অ্যান্টিজেন উভয়েই দেখা গেল। সেই সমস্ত ব্লাড গ্রুপ সম্পন্ন সেই সমস্ত ব্যক্তিকে তিনি বললেন কি এ বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি। তাদের রক্তের শ্রেণীকে তিনি নাম দিলেন কি এ বি। এবার দেখো তিনি আরও এক প্রকার ব্যক্তি দেখলেন যাদের আরবিসির প্রাচীরে কোনো রূপ অ্যান্টিজেন নেই, নো অ্যান্টিজেন। সেই সমস্ত ব্যক্তিকে তিনি নাম দিলেন কি ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি। তাদের ব্লাড গ্রুপকে তিনি নাম দিলেন কি ও ব্লাড গ্রুপ। দেখো এ বি ব্লাড গ্রুপের আরবিসির প্রাচীরে এ ও বি অ্যান্টিজেন রয়েছে, কিন্তু রক্তরস বা প্লাজমায় কোনো রূপ অ্যান্টিবডি থাকে না, নো
অ্যান্টিবডি, কোনো রূপ অ্যান্টিবডি থাকে না। একই রকমভাবে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির আরবিসির প্রাচীরে নো অ্যান্টিজেন, কোনো রূপ অ্যান্টিজেন নেই। তার রক্তরস বা প্লাজমায় এ ও বি উভয় অ্যান্টিবডি বর্তমান। বোঝা গেল? তাহলে আরবিসির প্রাচীরে অবস্থিত অ্যান্টিজেনের ওপর নির্ভর করে কার্ল ল্যান্ডস্টেইনার 4 প্রকার রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন। দেখো, আমি অ্যান্টিবডির একটা বিশেষ ধর্ম বলেছি, সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন, অর্থাৎ নিজস্ব বস্তুকে সে কী করতে পারবে, শনাক্তকরণ করতে পারবে এবং তার কোনো ক্ষতি সাধন করবে না। দেখো, এই যে এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির রক্তে অ্যান্টিবডি আছে এবং অ্যান্টিজেন আছে, তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কিন্তু কখনোই ক্ষতিকার প্রক্রিয়া সম্পন্ন করে না। কেননা এই অ্যান্টিবডি এই অ্যান্টিজেনকে শনাক্তকরণ করতে পেরেছে, সে কি করতে পেরেছে, এটা নিজস্ব শরীরের অন্তর্গত বস্তু। বহিরাগত যদি বস্তু হতো তখন তাকে ধ্বংস করতো, এখন কিন্তু করবে না। এটাই হচ্ছে কি সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন। এবারে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কোন ব্লাড গ্রুপ কাকে কাকে দান করতে পারে, কোন ব্লাড গ্রুপ কার কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে তা সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমত আমরা ব্লাড গ্রুপগুলোকে এক সাইড বরাবর অঙ্কন করব। যে সাইডে থাকবে এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, আর থাকবে কি ও ব্লাড গ্রুপ। দেখো, এ বি ব্লাড গ্রুপ কাকে কাকে দান করতে পারে, দানই বড় কথা গ্রহণের চেয়ে। প্রথমত তাহলে আমরা জানবো যেটা সম্পর্কে দান, তারপর জানবো কি গ্রহণ। সবার প্রথম হচ্ছে কি দান, তারপর হচ্ছে কি গ্রহণ। দেখো, দান কিভাবে এ ব্লাড গ্রুপ কাকে কাকে দান করতে পারে। দেখো, এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি যদি বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দান করে তখন কি হবে। দেখো, এর প্রাচীরে কি অ্যান্টিজেন রয়েছে, এ অ্যান্টিজেন, আর এর কি অ্যান্টিবডি রয়েছে, এ অ্যান্টিবডি। তাহলে এ অ্যান্টিজেন এ অ্যান্টিবডি পরস্পর শনাক্তকরণ করবে এবং উভয়েই জোড় বেঁধে যাবে, অর্থাৎ রক্তটাকে কি করে দিবে, জমাট বাঁধিয়ে দিবে, অর্থাৎ দলা পাকিয়ে দিবে, যাকে বলা হবে কি অ্যাগ্লুটিনেশন। এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনে আরবিসির সঙ্গে এবং এই অ্যান্টিবডি পরস্পর জোড় বেঁধে যাবে বা দলা পেকে যাবে, যাকে বলবে কি অ্যাগ্লুটিনেশন, যার ফলে ব্যক্তিটি কি হতে পারে, মারা যেতে পারে। তাহলে এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপকে রক্ত দান করতে পারলো না। এ ব্লাড গ্রুপ যদি এ বি ব্লাড গ্রুপকে রক্তদান করে সেক্ষেত্রে কি হবে, এখানে এ অ্যান্টিজেন আছে, এর রক্তরসে কিন্তু কোনো রূপ অ্যান্টিবডি নেই। তাহলে দেখো, এখানে অ্যান্টিবডি নেই মানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো বিক্রিয়া বা কোনো মারামারি হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন ঘটার সম্ভাবনা নেই। তাহলে এ ব্লাড গ্রুপ কাকে দান করতে পারলো, এ বিকে দান করতে পারলো। কেন, এর অ্যান্টিবডি কোনো নেই রক্তরসে। এবারে দেখো, এই এ ব্লাড গ্রুপ যদি ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্তদান করতে পারে কি হবে, তখন এ অ্যান্টিজেন রয়েছে এবং এর রক্তরসে কি অ্যান্টিবডি রয়েছে, এ অ্যান্টিবডি। তাহলে অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার সম্ভাবনা বর্তমান। তাহলে এক্ষেত্রে কিন্তু এ ব্লাড গ্রুপ ওকে দিতে পারবে না। এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি নিজস্ব একে দিতে পারবে, নিজস্ব এ ব্লাড গ্রুপ, কেননা তারও এ অ্যান্টিজেন রয়েছে আর অ্যান্টিবডি রয়েছে কি বি। তাহলে এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দিতে পারবে। এবারে আমরা যাব কিসে, বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি যদি এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্তদান করে কি হবে। দেখো, এর প্রাচীরে কি আছে, বি অ্যান্টিজেন, এর রক্তরসে কি অ্যান্টিবডি রয়েছে, বি অ্যান্টিবডি, উভয়েই জোড় বেঁধে কি করবে, অ্যাগ্লুটিনেশন ঘটাবে, অর্থাৎ বি একে দিতে পারবে না। বি যদি এ বিকে দেয় কি হবে, এর বি অ্যান্টিজেন আছে, এর রক্তরসে কিন্তু কোনো রূপ অ্যান্টিবডি নেই, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন ঘটার কোনো সম্ভাবনা নেই। তাহলে দেখো, বি ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারলো, এ বিকে দিতে পারলো। বি ব্লাড গ্রুপ যদি ওকে দেয় কি হবে, এর বি অ্যান্টিজেন আছে এবং এর রক্তরসে যে অ্যান্টিবডিটা রয়েছে সেটা হচ্ছে বি অ্যান্টিবডি, উভয়েই কি হতে পারে, অ্যাগ্লুটিনেশন ঘটাতে পারে, অর্থাৎ ওকে দেওয়া যাবে না। বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি নিজস্ব বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দিতে পারবে। একই রকমভাবে এ বি কাকে দিতে পারবে, দেখো, এ বি যদি এ ব্লাড গ্রুপকে দেয় কি হবে, এর এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন আছে আরবিসির প্রাচীরে, আর এর রক্তরসে কি অ্যান্টিবডি আছে, দেখো দেখি বি অ্যান্টিবডি, তাহলে এর সঙ্গে ও বিক্রিয়া করে দিবে, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন ঘটাবে। তাহলে এ বি একে দিতে পারবে না। এ বি যদি বিকে দেয় কি হবে, এর প্রাচীরে এ বি অ্যান্টিজেন আছে, এখানে যে অ্যান্টিবডিটা আছে সেটা হচ্ছে এ,
অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবে অর্থাৎ অ্যাগ্লুটিনেশন ঘটাবে, তাহলে বিকে দিতে পারবে না। যদি ওকে দেয় কি হবে দেখি, এখানে এ ও বি অ্যান্টিজেন আছে, এর রক্তরসে এ ও বি উভয় অ্যান্টিবডি আছে, তাহলে এর দুজনের সঙ্গে অ্যাগ্লুটিনেশন ঘটে যাবে, তাহলে ওকেও দিতে পারবে না। কেবলমাত্র নিজস্ব ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে ছাড়া আর কাউকে ব্লাড দিতে পারলো না। তাহলে এরপর আমরা যাব কি, ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি কাকে কাকে রক্ত দান করতে পারে। ও যদি বিকে দেয় কি হবে, এর প্রাচীরে তো কোনো অ্যান্টিজেন নেই, তাহলে এর এ অ্যান্টিজেন থাকুক বা যাই থাকুক, কারোর সঙ্গে বিক্রিয়া বা অ্যাগ্লুটিনেশন ঘটার সম্ভাবনা নেই, আরবিসির প্রাচীরে কোনো অ্যান্টিজেন নেই, ও বিকে দিতে পারবে। এবারে ও যদি একে দেয়, দেখো এর প্রাচীরে তো কোনো অ্যান্টিজেন নেই, ও বি অ্যান্টিবডির সঙ্গে কোনো অ্যাগ্লুটিনেশন ঘটার সম্ভাবনাও নেই, তাহলে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকেও রক্তদান করতে পারবে। একই রকমভাবে ও যদি বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দেয়, এর প্রাচীরে কোনো অ্যান্টিজেন নেই আর এর তো কোনো অ্যান্টিবডিই নেই, কোনো মারামারি বা অ্যাগ্লুটিনেশন হওয়ার সম্ভাবনা নেই, তাহলে বিকে দান করতে পারলো এবং নিজস্ব ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দান করতে পারবে। তাহলে এখানে দেখো বি যে কি দান করছে, সমস্ত শ্রেণীর রক্তের গ্রুপকে বি রক্ত দান করতে পারে। কেন রক্ত দান করতে পারে? আচ্ছা, বি সমস্ত ব্লাড গ্রুপকে রক্ত দান করতে পারে বলে একে বলা হয় কি, সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার। একে কি বলা হয়? সার্বিক দাতা ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। কেন বলা হয় ইউনিভার্সাল ডোনার? কেননা আরবিসির প্রাচীরে কোনো রূপ অ্যান্টিজেন নেই, এই কারণে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির আরবিসির প্রাচীরে কোনো রূপ অ্যান্টিজেন নেই, এই কারণে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি সমস্ত ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্তদান করতে পারে, এই কারণে একে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। এবারে আমরা জানব গ্রহিতা বা গ্রহণ, কার কাছ থেকে কোন ব্লাড গ্রুপ গ্রহণ করতে পারে। দেখো ব্লাড গ্রুপ কার থেকে গ্রহণ করতে পারে আমরা এটা দেখব। যদি বি এর কাছ থেকে গ্রহণ করে কি হবে, দেখো এর আরবিসির প্রাচীরে কি অ্যান্টিজেন রয়েছে? বি অ্যান্টিজেন। ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির রক্তরসে কি অ্যান্টিবডি আছে? বি অ্যান্টিবডি। তাহলে বি অ্যান্টিজেন বি অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার সম্ভাবনা, তাহলে বি এর কাছ থেকে গ্রহণ করতে পারবে না। যদি বির কাছ থেকে গ্রহণ হয় সেক্ষেত্রে কি হবে, দেখো এর প্রাচীরে অ্যান্টিজেন বি অ্যান্টিজেন রয়েছে, যদি একে রক্ত দেয় তাহলে এর কি অ্যান্টিবডি বর্তমান? বি অ্যান্টিবডি। বি অ্যান্টিজেনের সঙ্গে অ্যাগ্লুটিনেশন ঘটাবে, তাহলে বি কার কাছ থেকে নিতে পারবে না, বির কাছ থেকে নিতে পারবে না। ওর কাছ থেকে যদি নেয় কি হবে, এর আরবিসিতে কোনো রূপ অ্যান্টিজেন নেই, তাহলে এর কি আছে? বি অ্যান্টিবডি। এখান থেকে রক্ত নিলে কোনো অসুবিধা হবে না, যেহেতু এর প্রাচীরে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারলো? এর কাছ থেকে, কেননা এর প্রাচীরে কোনো অ্যান্টিজেন নেই আর এর অ্যান্টিবডির সঙ্গে কোনো অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে ব্লাড গ্রুপ নিজস্ব ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। একই রকমভাবে আমরা জানব বি ব্লাড গ্রুপ কার কাছ থেকে রক্ত গ্রহণ করবে। যদি এর কাছ থেকে রক্ত গ্রহণ করে কি হবে, এর প্রাচীরে কি অ্যান্টিজেন রয়েছে? অ্যান্টিজেন। আর এর রক্তরসে কি অ্যান্টিবডি? অ্যান্টিবডি। উভয়ে অ্যাগ্লুটিনেশন ঘটে যাবে, অর্থাৎ এর কাছ থেকে রক্ত নিতে পারবে না। যদি বির কাছ থেকে নেয়, এখানে কি অ্যান্টিজেন? ও বি। আর এর এখানে কি অ্যান্টিবডি আছে? অ্যান্টিবডি। এই অ্যান্টিজেনের সঙ্গে অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ বি কার কাছ থেকে নিতে পারবে না? বির কাছ থেকে নিতে পারবে না। যদি ওর কাছ থেকে নেয় কি হবে, ওর আরবিসির প্রাচীরে কোনো অ্যান্টিজেন নেই আর এর কি অ্যান্টিবডি আছে? অ্যান্টিবডি আছে। এর কোনো অ্যান্টিজেন নেই, তো কার সঙ্গে অ্যাগ্লুটিনেশন ঘটবে? অ্যাগ্লুটিনেশন ঘটার সম্ভাবনা নেই, অর্থাৎ বি কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে? এর কাছ থেকে রক্ত গ্রহণ করবে এবং নিজস্ব বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির কাছ থেকেও সে কী করতে পারবে? রক্ত গ্রহণ করতে পারবে। এবার আমরা বি ব্লাড গ্রুপ কার কাছ থেকে রক্ত গ্রহণ করবে? এই বি। যদি
এর কাছ থেকে রক্ত গ্রহণ করে, দেখো এখানে কি অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন। এর রক্তরসে কি কোনো অ্যান্টিবডি আছে? নো অ্যান্টিবডি, কোনো অ্যান্টিবডি কিন্তু নেই। তাহলে কোনো অ্যান্টিবডি যেহেতু নেই, তাহলে অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবি এর কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারলো। 2 নম্বর, বির কাছ থেকে যদি গ্রহণ করে কি হবে? এর বি অ্যান্টিজেন আছে, এর কিন্তু কোনো অ্যান্টিবডিই নেই। তাহলে কার সঙ্গে বিক্রিয়া ঘটাবে? কারোর সঙ্গে বিক্রিয়া ঘটাবে না, স্বাভাবিক। বি কাকে রক্ত দিতে পারবে? এ বিকে দিতে পারলো। ও তো জানি আমরা সার্বিক দাতা, এর কোনো অ্যান্টিজেন নাই, এর কোনো অ্যান্টিবডিও নেই। তাহলে ওর কাছ থেকে এ বি গ্রহণ করতে পারবে এবং নিজস্ব এবির কাছ থেকে গ্রহণ করতে পারবে। এখানে দেখো এবি প্রতিটা ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করেছে এই এবি। তাহলে এই কারণে এবিকে কি বলা হয়? সার্বিক গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বিক গ্রহীতা বলা হয়েছে। কেন সার্বিক গ্রহীতা বলা হয়েছে বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কেন বলা হয়েছে? এ বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না, এই কারণে এ বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা ইউনিভার্সাল গ্রহীতা বা সার্বিক গ্রহীতা বলা হয়। তাহলে লাস্টে আমরা যাব কি? ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি কার কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে দেখি। যদি বি এর কাছ থেকে গ্রহণ করে কি হবে? এর বি অ্যান্টিজেন আছে, এখানে বি অ্যান্টিবডি আছে, মানে দুজনে বিক্রিয়া করে যাবে, ও এ বির কাছ থেকে নিতে পারবে না। যদি এর কাছ থেকে নেয় কি হবে? এ অ্যান্টিজেন আছে, এখানে এ অ্যান্টিবডি আছে, বিক্রিয়া ঘটে যাবে, এর কাছ থেকে নিতে পারবে না। এ বির কাছ থেকে যদি নেয়, এখানে এ ও বি অ্যান্টিজেন আছে, এখানে এ ও বি অ্যান্টিবডি আছে, উভয় বিক্রিয়া ঘটে যাবে, অর্থাৎ নিতে পারবে না। কেবলমাত্র ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বলা হয় ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বলা হয় সার্বিক দাতা এবং এ বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বলা হয় সার্বিক গ্রহীতা। আজ্ঞে না, এই ধারণাটি 1940 খ্রিস্টাব্দের পর আর কিন্তু চলে না। সেখানে 1940 খ্রিস্টাব্দে, এই সাইড বরাবর আমরা এবারে পড়ব, 1940 খ্রিস্টাব্দে যখন কার্ল ল্যান্ডস্টেইনার এবং তার ছাত্র 1940 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার ও তার ছাত্র ওয়েনার কি করলেন? RH ফ্যাক্টর আবিষ্কার করলেন। কি করলেন? RH ফ্যাক্টর আবিষ্কার করলেন। এই RH ফ্যাক্টর আবিষ্কারের পর সার্বিক দাতা যে শুধুমাত্র ওকে বলা হয়, সার্বিক গ্রহীতা শুধুমাত্র এবিকে বলা হয়, তার ধারণার পরিবর্তন ঘটে, আকাশ পাতাল পরিবর্তন। তা সম্পর্কে আমরা জানবো RH ফ্যাক্টর কি। তার আগে আমরা দেখি না, এ পজিটিভ ব্লাড গ্রুপ লেখা থাকে, বি পজিটিভ ব্লাড গ্রুপ লেখা থাকে, ও নেগেটিভ, বি নেগেটিভ, এইরকমভাবে লেখা থাকে। তাহলে এই যে পজিটিভ, এই নেগেটিভ, এগুলি হচ্ছে RH ফ্যাক্টর। যদি RH ফ্যাক্টর থাকে তাহলে এখানে পজিটিভ লেখা হয়, যদি না থাকে সেক্ষেত্রে লেখা হয় কি? নেগেটিভ। তাহলে দেখো আমরা এবারে জানবো কি RH ফ্যাক্টর জিনিসটি কি। RH ফ্যাক্টর জিনিসটি হলো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং ওয়েনার 1940 খ্রিস্টাব্দে প্রথমত রিসাস নামক বানরের রক্তের আরবিসিতে, কোথায়? রক্তের আরবিসিতে এক প্রকার অ্যান্টিজেন লক্ষ্য করলেন। দেখো এইটা হচ্ছে রিসাস নামক বানরের আরবিসিতে এক প্রকার অ্যান্টিজেন লক্ষ্য করলেন, যা মানুষের রক্তের আরবিসিতেও ওই অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়। ওই অ্যান্টিজেনকেই তারা নাম দিলেন কি? RH ফ্যাক্টর। RH কেন বলা হলো? RH রিসার্চ বানরের এই প্রথম আর এবং এইচকে নিয়েই বলা হচ্ছে কি RH ফ্যাক্টর। এই অ্যান্টিজেনটাকে স্পেসিফিক্যালি বলা হয় ডি অ্যান্টিজেন, বলা হয়
ডি অ্যান্টিজেন। তাহলে দেখো RH ফ্যাক্টর কি, কার্ল ল্যান্ডস্টেইনার এবং ওইনার 1840 খ্রিস্টাব্দে, ওইনার হচ্ছে কি ল্যান্ডস্টেইনারেরই ছাত্র, 1840 খ্রিস্টাব্দে রিসাস নামক বানরের রক্তের আরবিসিতে এক প্রকার অ্যান্টিজেন আবিষ্কার করেছিলেন, যা মানুষের রক্তের আরবিসিতেও দেখা যায়। এই অ্যান্টিজেনকেই বলা হয় RH ফ্যাক্টর। ওই RH ফ্যাক্টর অ্যান্টিজেনটার স্পেসিফিক নাম কি, ডি অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেনটাকেই বলা হয় কি RH ফ্যাক্টর। ভারতবর্ষে, ইন্ডিয়াতে প্রায় 85% ব্যক্তির রক্তের আরবিসিতে এই RH ফ্যাক্টর বা ডি অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়। যে সমস্ত ব্যক্তির রক্তে RH ফ্যাক্টর দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় RH পজিটিভ। বাদবাকি 15% ব্যক্তির রক্তে RH ফ্যাক্টর দেখতে পাওয়া যায় না, তাদেরকে বলা হয় কি RH নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ কেন লিখি, ও নেগেটিভ কেন লিখি? যদি RH ফ্যাক্টর থাকে তাহলে পজিটিভ, যদি না থাকে নেগেটিভ। এবারে আমরা মেন যে ধারণাটিতে আসব সেটা হচ্ছে কি, ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়েছিল, অর্থাৎ ও সবাইকে দান করতে পারে। যখনই RH ফ্যাক্টর আবিষ্কার হয়ে গেল তখন জিনিসটা পুরোপুরি চেঞ্জ। দেখো, যদি ও পজিটিভ ব্যক্তি, আমি জানি কি ও সবাইকে ব্লাড দান করতে পারে, যদি ও পজিটিভ ব্যক্তি একটি বি নেগেটিভ ব্যক্তিকে রক্ত দান করে সেক্ষেত্রে কি হবে? ও পজিটিভ মানে ওর আরবিসির প্রাচীরে এক প্রকার অ্যান্টিজেন আছে, সেটা হচ্ছে ডি অ্যান্টিজেন। ও যদি বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে দান করে তাহলে বাইরে থেকে ওই অ্যান্টিজেন এর শরীরে প্রবেশ করতেছে, তাহলে ওই অ্যান্টিজেনকে মারার জন্য এক প্রকার RH বিরোধী পদার্থ অর্থাৎ অ্যান্টি RH তৈরি হবে, RH অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এ পজিটিভ মানে এর শরীরে RH ফ্যাক্টর আছে, মানে ডি অ্যান্টিজেন আছে, RH অ্যান্টিজেন আছে। ও যদি বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে রক্ত দান করে তার শরীরে RH অ্যান্টিবডি তৈরি হবে ওই অ্যান্টিজেনকে মারার জন্য, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন বা রক্ত জমাট বেঁধে যাবে, ব্যক্তিটি মারা যাবে। তাহলে ও পজিটিভকে কি আমরা সার্বিক দাতা বলতে পারবো না। যদি এখানে ও নেগেটিভ হয়, ও নেগেটিভ মানে ওর আরবিসির প্রাচীরে কোনো রূপ RH অ্যান্টিজেন নেই বা RH ফ্যাক্টর নেই, তাহলে ও যাকে দান করুক, বি নেগেটিভকে দান করুক, এ পজিটিভ, ও নেগেটিভ বা এ বি পজিটিভ, যাকেই দান করুক না কেন সেক্ষেত্রে কোনো RH অ্যান্টিবডি তৈরি হবে না। কেন? এর তো কোনো অ্যান্টিজেন নেই, তাহলে ওকে ধ্বংস করার জন্য কেন অ্যান্টিবডি তৈরি হবে? তাহলে ও নেগেটিভকেই আমরা এবার বলবো কেবলমাত্র সার্বিক দাতা, ও পজিটিভ নয় বা শুধু ও নয়, আমরা স্পেসিফিক্যালি জানবো ও নেগেটিভ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকেই বলা হবে কি সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার। এবারে দেখো, সার্বিক গ্রহীতা বলা হয়েছিল কাকে? এ বিকে। আচ্ছা, যদি এ বি নেগেটিভ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে বি পজিটিভ রক্ত দেওয়া হয়, সাপোজ আমি ধরলাম, বা ও পজিটিভ রক্ত দেওয়া হলো, দেখো ও পজিটিভ মানে এখানে RH ফ্যাক্টর আছে, এর শরীরে RH ফ্যাক্টর নেই, তাহলে ওই ব্লাড যদি এবিকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অ্যান্টি RH ফ্যাক্টর RH অ্যান্টিবডি তৈরি হবে। কাকে ধ্বংস করবে? এই RH ফ্যাক্টরকে ধ্বংস করার চেষ্টা করবে বা RH অ্যান্টিজেনকে ধ্বংস করবে। তাহলে ওই ব্যক্তিকে যদি রক্ত দেওয়া হয় রক্ত জমাট বেঁধে যাবে, ব্যক্তিটির মৃত্যু ঘটবে। তাহলে এ বিকে কি সার্বিক গ্রহীতা বলা হবে? এ বি পজিটিভ যদি RH ফ্যাক্টর দেয়, এর শরীরেও RH ফ্যাক্টর আছে, কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। যদি ও নেগেটিভও দেয় তাহলে তো নেগেটিভ মানে অ্যান্টিজেন নেই, এর কোনো অ্যান্টিবডি তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা এবার জানবো কেবলমাত্র এ বি পজিটিভকেই বলা হবে কি সার্বিক গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তাহলে ও নেগেটিভকে বলা হবে সার্বিক দাতা, এ বি পজিটিভকেই বলা হবে সার্বিক গ্রহীতা। তাহলে এই RH ফ্যাক্টরের আমাদের কিছু গুরুত্ব বা ইম্পর্টেন্স জানতে হবে। তাহলে RH ফ্যাক্টরের গুরুত্ব যদি আমরা জানি, প্রথমত রক্ত সঞ্চারণের পূর্বে আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করা প্রয়োজন, অর্থাৎ RH ফ্যাক্টর জানা প্রয়োজন। পজিটিভ কখনোই নেগেটিভকে দেওয়া উচিত নয়, নেগেটিভ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে দেওয়া উচিত নয়, তা আমরা পূর্বের পড়া থেকেই জানতে পারলাম। তাহলে রক্ত সঞ্চারণের পূর্বে
RH ফ্যাক্টর জানা খুবই আবশ্যিক। এছাড়াও বিবাহ ক্ষেত্রে RH ফ্যাক্টর নির্ণয় করা বা বিবাহের পূর্বে RH ফ্যাক্টর নির্ণয় করা খুবই আবশ্যিক। কেননা বিবাহের পূর্বে রক্ত নির্ণয় করা হয় RH ফ্যাক্টর পজিটিভ না RH ফ্যাক্টর নেগেটিভ, এইটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, যদি RH ফ্যাক্টর পজিটিভ কোনো পিতা সে যদি বিবাহ করে RH নেগেটিভ মাতাকে, সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা দেখো। RH পজিটিভ মানে ওর যে জিনোটাইপ রয়েছে পজিটিভ এবং পজিটিভ, মাতা তার যে জিনোটাইপ রয়েছে নেগেটিভ। যখন গ্যামেট উৎপন্ন হবে পজিটিভ, এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হবে নেগেটিভ, উভয়েই মিলন যদি ঘটানো হয়, দেখো চেকারবোর্ড যদি করা হয় সেখানে কেমন হবে ব্লাড গ্রুপগুলো, উপরে থাকবে মেল গ্যামেট অর্থাৎ পজিটিভ, নিচে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই যে পজিটিভ এই জিনগুলো প্রকট, এই নেগেটিভ হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে এখানে যে পজিটিভ হয়েছে, এখানে যে ব্লাড গ্রুপ সম্পন্ন শিশুটি হবে এ প্রকট মানে RH পজিটিভ মানে RH ফ্যাক্টর যুক্ত শিশু, এখানেও পজিটিভ, এখানেও কি হলো পজিটিভ। দেখো, RH পজিটিভ পিতা যদি RH নেগেটিভ মাতাকে বিয়ে করে, সেক্ষেত্রে ওই মাতার যে গর্ভস্থ সন্তান সৃষ্টি হবে সেই সন্তানের RH ফ্যাক্টর কিন্তু পজিটিভ। দেখো, মাতা নেগেটিভ, তার গর্ভস্থ সন্তানের RH ফ্যাক্টর হলো কি পজিটিভ। তাহলে ওই মাতার দেহের সঙ্গে ভ্রূণ প্লাসেন্টার মাধ্যমে যুক্ত থাকে, প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখো, এই যে সন্তানটি রয়েছে তার রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহে প্রবেশ করলো, মায়ের দেহে যেই প্রবেশ করলো RH ফ্যাক্টর মানে এটা অ্যান্টিজেন, একে ধ্বংস করার জন্য মায়ের দেহে তৈরি হবে কি RH অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডি কাকে ধ্বংস করার চেষ্টা করবে? ভ্রূণের রক্তের RH ফ্যাক্টর অর্থাৎ RBCর প্রাচীরে যে অ্যান্টিজেন রয়েছে তাকে ধ্বংস করার চেষ্টা করবে। প্রথম যে সন্তানটি সৃষ্টি হবে তার ক্ষেত্রে তুলনামূলক অসুবিধাটা কম হলেও দ্বিতীয় যে সন্তানটি সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু এর ভয়াবহতা প্রকট দেখা দিবে। কেননা মাতার রক্তে RH অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, দ্বিতীয়বার যখন সন্তান গর্ভস্থ মানে ভ্রূণে গর্ভধারণ হবে সেক্ষেত্রে কি হবে, ওই RH অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করবে, ওই ভ্রূণটাকে মাতৃগর্ভেই মেরে ফেলবে। অর্থাৎ একে বলা হয় কি, একে বিশেষ একটা নাম দেওয়া হয়, বলা হয় কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। একে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা ইয়াকে বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন HDN বা আরও নাম দেওয়া হয় কি হাইড্রপস ফিটালিস। তাহলে আমরা এই জানতে পারলাম কেবলমাত্র পজিটিভ ব্লাড গ্রুপ সম্পন্ন পিতা পজিটিভ ব্লাড গ্রুপ সম্পন্ন মাতার মধ্যে বিবাহ হওয়া স্বাভাবিক। যদি পজিটিভ নেগেটিভকে বিবাহ ঘটায় সেক্ষেত্রে প্রথম সন্তান স্বাভাবিক হবে, ঠিক আছে, দ্বিতীয় সন্তান কিন্তু গর্ভ অবস্থায় মারা যাবে, তাকে বলা হবে কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা হাইড্রস ফিটালিস বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এবারে যারা আমার ভিডিও দেখছো, আমার পুরোপুরি জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে রাখা খুব প্রয়োজন। এখন জিনিসটা দেখা যায় কি আজকালকার যুগে একটু প্রেম ভালোবাসা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। সেক্ষেত্রে কি হয়, দেখা যাবে হয়তো আমার ভিডিওটি দেখতেছ সেক্ষেত্রে যে ছেলেটি রয়েছে তার হয়তো RH ফ্যাক্টর পজিটিভ, যে মেয়েটি রয়েছে তার হয়তো RH ফ্যাক্টর কী হয়েছে নেগেটিভ। সেক্ষেত্রে তারা কি এখানে একটা আতঙ্কে ভুগবে যদি আমার এই ভিডিওটি দেখে। সেক্ষেত্রে আমার পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া জরুরি। সেখানে কি হয়, সেখানে তারা ভাববে হয়তো আমাদের এই রিলেশনটা মাঝপথেই ভেঙে দেওয়া কাম্য, কিন্তু না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ছেলে বা পিতাটি রয়েছে তার জিনোটাইপ, সেই জিনোটাইপ নির্ধারণ করতে হবে। দেখো, আমরা দেখেছিলাম কি RH পজিটিভ মানে তার দুটো জিনোটাইপ ছিল পজিটিভ। আমরা জানি কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জিন যদি একই প্রকৃতির হয় হোমোজাইগাস, অর্থাৎ এটা হেটারোজাইগাস প্রকৃতিরও তো হতে পারে। এই যে RH ফ্যাক্টর পিতা হেটারোজাইগাসও হতে পারে, মানে
হেটারোজাইগাস, আমরা এতক্ষণ হোমোজাইগাস দেখছিলাম, পজিটিভ পজিটিভ ছিল। হেটারোজাইগাসও তো হতে পারে, পজিটিভ একটা থাকতে পারে, নেগেটিভ একটা থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, যখন গ্যামেট গঠন হবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আর মাতার দেহ থেকে দুটোই নেগেটিভ গঠন হলো। এবারে যখন আমরা জিনোটাইপটি অঙ্কন করব, এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এখানে মাতা রয়েছে দুটো নেগেটিভ, তাহলে এখানে যে সন্তান সৃষ্টি হবে তার জিনোটাইপ কেমন হবে দেখো। সেই সন্তানের জিনোটাইপ কেমন হবে দেখো, এখানে কি হবে, পজিটিভ নেগেটিভ, মানে এই যে সন্তানটা সৃষ্টি হবে তার ব্লাড গ্রুপ হলো কি পজিটিভ, এটা কি হলো নেগেটিভ নেগেটিভ, এটা কি হলো পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। দেখো 50% হওয়ার সম্ভাবনা RH ফ্যাক্টর পজিটিভ, দেখো 50% সম্ভাবনা RH ফ্যাক্টর পজিটিভ, 50% সম্ভাবনা RH ফ্যাক্টর নেগেটিভ। দেখো তাহলে ওই ছেলেটির যদি RH ফ্যাক্টর পজিটিভ, তার জিনোটাইপ নির্ধারণ করতে পারে সে হেটারোজাইগাসও তো হতে পারে। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে 50% নেগেটিভ, 50% পজিটিভ। তাহলে আমি কি বলেছি, RH ফ্যাক্টর নেগেটিভ মাতার গর্ভস্থ ভ্রূণ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা যখন পজিটিভ পজিটিভ দেখেছিলাম কিন্তু 50% সম্ভাবনা ছিল 100%, এখানে যখন আমরা দেখতেছি 50% 50%, এটা অনেক সময় RH মাইনাসও তো হয়ে যেতে পারে। তাহলে RH মাতার যদি RH নেগেটিভ যদি শিশু হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধার সম্ভাবনা নেই। যদি 50% সম্ভাবনা রয়েছে পজিটিভ, সেক্ষেত্রে কি হবে, এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অর্থাৎ RH নেগেটিভ মাতার ভ্রূণ যদি RH পজিটিভ হয়, প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে মাতার দেহে তৈরি RH অ্যান্টিবডি ভ্রূণের রক্তে প্রবেশ করে ওই ভ্রূণটাকে গর্ভাবস্থায় মেরে দিবে, অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটাবে। তাহলে যদি পিতাটি হেটারোজাইগাস হয়, তাহলে সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু 50%। তাহলে যদি এক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ মাতার বিবাহ হয়, গর্ভাবস্থার পরেই মানে সন্তান প্রসবের পরেই ঘন ঘন কী হচ্ছে, আমাদের অ্যামনিওসেন্টেসিস একটি পরীক্ষা রয়েছে, ঘন ঘন পরীক্ষা করা প্রয়োজন। কেননা ভ্রূণের কোনো লিঙ্গজনিত কোনো ত্রুটি আছে কিনা, RH ফ্যাক্টর জনিত কোনো ত্রুটি আছে কিনা তা আমাদের জেনে নিতে হবে। কেননা 50% সম্ভাবনা আছে স্বাভাবিক হওয়ার, কিন্তু 50% সম্ভাবনা আছে পজিটিভ হওয়ার। সেক্ষেত্রে কোনো প্রেম ভালোবাসা এক্ষেত্রে যে আমরা মাঝপথে কোনো বাধা দেব বা কি এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পিতা হেটারোজাইগাসও হতে পারে। তাহলে এই ছিল আমাদের RH ফ্যাক্টরের গুরুত্ব।